শুভেচ্ছা মাছরাঙা টেলিভিশনের নতুন আয়োজন নিউজ শোতে স্বাগত। সাথে আছে আমি নাবিলা ফেরদৌস। এই আয়োজনে দিনের গুরুত্বপূর্ণ সংবাদের পাশাপাশি থাকবে রাজধানীর বাইরের আপডেট, এছাড়া বাণিজ্য, সংস্কৃতি ও ক্রীড়া সহ আন্তর্জাতিক নানান খবর। প্রথমেই সারা দিনের নিউজ আপডেট। দর্শক, আপনারা এরই মধ্যে জেনেছেন দিন দাবিতে বুয়েট ও বিভিন্ন প্রকৌশল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের আন্দোলনকে কেন্দ্র করে শাহবাগ ও আশপাশের এলাকায় যানবাহন চলাচল বন্ধ রয়েছে। দুপুরে তাদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া, আহত হয়েছেন বেশ কয়েকজন। সকাল থেকে তারা শাহবাগ মোড় অবরোধ করে রাখে। দুপুরে দাবি আদায়ে সচিবালয় ঘেরাও কর্মসূচিতে যাওয়ার সময় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার কাছাকাছি এলাকায় পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। তাদের থামাতে পুলিশ সাউন্ড গ্রেনেড ও জল কামান ব্যবহার করে। কয়েক দফায় চেষ্টায় ছত্রভঙ্গ করা হয় তাদের। তিন দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়া ঘোষণা দিয়েছে শিক্ষার্থীরা। এখনও সেখানে অবস্থান করছে তারা। এদিকে প্রকৌশল পেশায় বিএসসি ও ডিপ্লোমা ডিগ্রিধারীদের দাবির যৌক্তিকতা পরীক্ষা করে সুপারিশ প্রণয়নে 4 উপদেষ্টাকে যুক্ত করে 8 সদস্যের কমিটি গঠন করেছে সরকার। তবে ওই কমিটিকে প্রত্যাখ্যান করেছে আন্দোলনরত শিক্ষার্থীরা। প্রজ্ঞাপনের মাধ্যমে ইতিপূর্বে গঠিত কমিটিকে আমরা আমাদের প্রতিনিধিত্বের অনুপযুক্ত মনে করি। উক্ত কমিটিকে আমরা প্রত্যাখ্যান করলাম। অনতিবিলম্বে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রতিনিধি সহ প্রকৌশল অধিকার আন্দোলনের স্টেক হোল্ডারদের সাথে নিয়ে কমিটি সংস্কার করে পেশকৃত 3 দফা দাবিকে দ্রুততম সময়ের মধ্যে মেনে নির্বাহী আদেশের মাধ্যমে প্রজ্ঞাপন জারি করতে হবে। দর্শক, ওই এলাকায় রয়েছেন আমাদের সিনিয়র রিপোর্টার মাহমুদুল হাসান। তার কাছ থেকে জানবো এখানকার সবশেষ পরিস্থিতি। মাহমুদ, ওখানের সবশেষ অবস্থা এখন কেমন দেখছেন? নাবিলা, সকাল থেকে যে অবস্থা ছিল, অর্থাৎ সকালে যে পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের যে ধাওয়া পাল্টা দেওয়া হয়েছিল এবং এইখানে সাউন্ড গ্রেনেড, বিভিন্ন ধরনের পুলিশ এই আন্দোলন দমাতে নানান ধরনের যে তারা ব্যবস্থা গ্রহণ করেছিলেন, সেই অবস্থা কিন্তু এখন একদম মোটামুটি শিথিল রয়েছে। কারণ এখানে কোনো ধরনের পুলিশের অবস্থান রয়েছে ইন্টারকন্টিনেন্টালের পাশে। শিক্ষার্থীরা অবস্থান নিয়েছেন শাহবাগ মোড়েই। তারা এইখানে 5:30টার সময় ঘোষণা 5টি দাবির কথা উল্লেখ করে তারা শাহবাগ থেকে তারা ইন্টারকন্টিনেন্টালের সামনে থেকে শাহবাগে চলে গেছেন এবং সেখানে তারা অবস্থান করবেন যতক্ষণ পর্যন্ত তাদের দাবিগুলো আদায় না হবে। বিশেষ করে দাবির কথা বলছেন যে এখানে পুলিশ যে ন্যাক্কারজনক হামলা চালিয়েছে, সেই হামলা তারা নিন্দা জানিয়েছেন এবং সেখানে স্বরাষ্ট্র উপদেষ্টা এখানে এসে তাদের সঙ্গে কথা বলে একটা সুরাহা করতে হবে, সে বিষয়ে তারা বলছেন। সেই সঙ্গে এই হামলার সঙ্গে যে পুলিশ সদস্য যারা জড়িত আছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলছেন। সেই সঙ্গে এখানে যে কমিটি করা হয়েছে, বিশেষ করে শিক্ষার্থীদেরকে সঙ্গে নিয়ে যে কমিটি করা হয়েছে, সেখানে শিক্ষার্থী, শিক্ষক এবং বিভিন্ন স্টেক হোল্ডারদেরকে সঙ্গে নিয়ে পূর্ণাঙ্গ কমিটি নিয়েই আসলে এই ধরনের কমিটিকে তারা গ্রহণ করবেন বলে শিক্ষার্থীরা এখানে জানিয়েছেন। এখানে বিশেষ করে একটি কথা আরো বারবারই বলেছেন যে এখানে ডিপ্লোমাদের সঙ্গে তাদের যে বৈষম্যের সৃষ্টি করেছে সেটা সরকার থেকে করেছে এবং সেটা তারা যে কোনো মূল্যে যেন সেটা সরকারি যেন সুরাহা করে। এটা নানা উদ্যোগে নানা 4 জন উপদেষ্টার কথা বলেছেন এবং 4 জন উপদেষ্টা এখানে যদি তাদের সঙ্গে আলোচনা করে এবং যে সমস্যাগুলোর কথা বলেছেন সেই সমস্যাগুলো উল্লেখ করে যদি আলোচনা করা হয় তবে এই সমস্যাগুলো সমাধান হবে বলে শিক্ষার্থীরা বলছেন। নাবিলা। মাহমুদ, আপনাকে ধন্যবাদ। প্রকৌশল শিক্ষার্থীদের আন্দোলন সম্পর্কে জানালেন সহকর্মী মাহমুদুল হাসান। এদিকে ঢাকা রাজশাহী মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে রাজশাহী প্রকৌশল বিশ্ববিদ্যালয় রুয়েটের শিক্ষার্থীরা। রাজধানীর শাহবাগে প্রকৌশল শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে দুপুরের পর থেকে রাজশাহীতে তারা এই অবরোধ কর্মসূচি শুরু করে। এতে এই মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। চরম দুর্ভোগে পড়েছেন বিভিন্ন রুটের যাত্রীরা। আগামী সংসদ নির্বাচনের রোডম্যাপের খসড়ায় অনুমোদন দিয়েছে নির্বাচন কমিশন। কাল তা ঘোষণা করা হবে। বিকেলে নির্বাচন ভবনের সাংবাদিকদের কথা জানান কমিশন সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ। যে কর্মপরিকল্পনাটা করেছি সে কর্মপরিকল্পনাটা আপনাদেরকে
জানাবো। ঢাকার বাইরে থাকার কারণে হয়তো একটু পিছিয়ে গেছি, তো এটা করেছে আমার সম্ভবত আমার টেবিলে এখন আছে। আগামীকালকে আমি আপনাদেরকে আরও অনেক কিছু বলার সুযোগ পাবো। আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান নগদকে বেসরকারি খাতে ছেড়ে দেওয়া হবে। মূলত ডাক বিভাগের এই প্রতিষ্ঠান চালানোর সক্ষমতা না থাকায় এমন সিদ্ধান্ত নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক গভর্নর। At the highest level that we are going to privatize Nogad and bring new investor. আমরা হয়তো সপ্তাহ তারিখের মধ্যেই এটার বিজ্ঞাপনে চলে যাব। We want to take it out of পোস্ট অফিস তো এটা চালানোর সক্ষমতা নাই, সেটাকে বিবেচনায় নিয়ে আমাদেরকে টেকনোলজি প্রোভাইডার একটা কোম্পানিকে নিয়ে আসতে হবে অ্যাজ এ মেজরিটি স্টেক হোল্ডার। দর্শক, চট্টগ্রামের চন্দ্রনাথ মন্দির এলাকায় মসজিদ বানানোর আলোচনা নিয়ে গেল কিছুদিন ধরে চলছে সমালোচনা। এবার এ নিয়ে হুঁশিয়ারি উচ্চারণ করে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, পরিস্থিতি অশান্ত করার চেষ্টা হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। মনে করেন যে ওইখানে যে কোনো রকমের কোনো উস্কানিমূলক কাজ বা ধর্মীয় সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করেন, এটা কোনো বরদাস্ত করেন এবং এই পরিপ্রেক্ষিতে উনি চিট্টগাংয়ের মাঠ প্রশাসন, চিট্টগাংয়ের এই সীতাকুণ্ডের ইউএনও, চিট্টগাংয়ের ডিসি, চিট্টগাংয়ের পুলিশ কর্তৃপক্ষ এবং সেইখানে যারা ইন্টেলিজেন্স এজেন্সির যারা কাজ করেন সবাইকে নির্দেশনা দেওয়া হয়েছে। দর্শক, এবার নজর দেওয়া যাক পুঁজি বাজারের দিকে। ঢাকা শেয়ার বাজারে আজও সূচকের পতন দিয়ে লেনদেন শেষ হয়েছে। সার্বিক সূচক DHEX 5 পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫,৪৪৩-এ। বেচাকেনা হয়েছে ৯৭১ কোটি টাকার। লেনদেনের অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দাম বেড়েছে ১৫৮টি শেয়ারের, কমেছে ১৭৪টির, আর অপরিবর্তিত আছে ৬২ শেয়ারের। সিলেটে পাথর হরিলুটের ঘটনার পর তীব্র সমালোচনার জেরে সপ্তাহ খানেক ধরে কঠোর হয়েছে স্থানীয় প্রশাসন। তাদের আলটিমেটামে অনেক লুটেরা নিজেরাই পাথর ফিরিয়ে দিয়ে এসেছেন, সেগুলো ফিরিয়ে দেওয়া হচ্ছে আগের জায়গায়। সিলেট থেকে রিপোর্টার শুভ্র দাসের পাঠানো তথ্য ছবিতে নিউজ শোর প্রতিবেদন। সিলেটের লুট হওয়া সাদা পাথর আগের জায়গায় অর্থাৎ ভোলাগঞ্জ নোম্যান্স ল্যান্ড বা 0 পয়েন্ট এলাকায় রাখা হচ্ছে। চলমান উদ্ধার অভিযানে এখন পর্যন্ত প্রায় ২৬ লাখ ঘনফুট পাথর উদ্ধার করা হয়েছে। এর মধ্যে ৬,৫০,০০০ ঘনফুট পাথর মানুষ স্বেচ্ছায় জমা দিয়েছে। মঙ্গলবার বিকেলে সাদা পাথর পরিদর্শন শেষে সিলেটের জেলা প্রশাসক সরওয়ার আলম সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেছেন। সাদা পাথরের সৌন্দর্য রক্ষায় প্রশাসনের ব্যাপক অভিযান অব্যাহত রয়েছে জানিয়ে ডিসি বলেন, এখন পর্যন্ত ১১ লাখ ঘনফুট পাথর প্রতিস্থাপন করা হয়েছে। তবে বাকি অংশ প্রতিস্থাপন আরও 1 সপ্তাহ সময় লাগবে। এজন্য প্রতিদিন মাঠে কাজ করছে প্রায় ৫০০ শ্রমিক এবং পাথর আনার কাজে ব্যবহার হচ্ছে ৩০০টি ট্রাক। ৩ দিনের একটা সময়সীমা দিয়েছিলাম, যেটা ইতিমধ্যে আজকে বিকাল ৫টায় শেষ হয়েছে। এই সময়সীমার মধ্যে লোকজন স্বেচ্ছায় প্রায় ৬.৫ লক্ষ ঘনফুটের মতো পাথর আমাদের এখানে জমা দিয়েছেন, তার এখানে পৌঁছে দিয়ে গেছেন। আর বাকি প্রায় আপনার ১৯ লক্ষের মতো পাথর আমাদের যৌথ বাহিনী সব বাহিনী মিলিয়ে আমরা জব্দ করেছি। তো এই কাজটি খুব কঠিন ছিল আমাদের জন্য, কারণ হচ্ছে এই পাথর এখান থেকে আনা এবং আপনার এখানে প্রতিস্থাপন করা। এই ২৬ লক্ষ ঘনফুট, প্রায় ২৬ লক্ষ পাথর যেটা রয়েছে, এই পাথরের মধ্যে প্রায় আপনার ধরেন ১১ লক্ষ ঘনফুটের প্লাস হচ্ছে আমরা এর মধ্যে প্রতিস্থাপন করতে পেরেছি। আর বাকিটা আপনারা দেখছেন যে এখানে নিয়ে এসে ডাম্পিং করা রাখা হয়েছে। তবে যারা নিরীহ তারা যেন ক্ষতিগ্রস্ত না হয় সেদিকে বিশেষ নজর রাখা হচ্ছে জানিয়ে জেলা প্রশাসক বলেন, লুট হওয়া পাথরের প্রায় ৩০% মিস এবং ৬০ থেকে ৭০% জব্দ হয়েছে। তবে রিপ্লেসমেন্ট সবচেয়ে বড় চ্যালেঞ্জ। প্রাকৃতিকভাবে আগের জায়গায় যেভাবে ছিল সেভাবে পুনঃস্থাপন করা সম্ভব নয় বলেও তিনি জানান। এর আগে মঙ্গলবার দুপুরে সাদা পাথর লুটের ঘটনায় কর্তৃপক্ষের কোনো অবহেলা আছে কিনা তা খুঁজতে মন্ত্রিপরিষদ বিভাগের গঠিত ৫ সদস্যের উচ্চতর তদন্ত কমিটির সাদা পাথরের স্থান পরিদর্শন করে। মুজাহিদ সাকিফ, মাছরাঙ্গা নিউজ শো। বাংলা সাহিত্যের বিদ্রোহী কবি এবং আধুনিক বাংলা গানের বুলবুল খ্যাত জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৯তম মৃত্যুবার্ষিকী আজ। দ্রোহে ও প্রেমে বাংলা সাহিত্য ও সঙ্গীতকে তিনি দিয়েছেন নতুন মাত্রা।
গভীর শ্রদ্ধা এবং ভালোবাসায় জাতি আজ স্মরণ করছে তাকে। মোর প্রিয়া হবে এসো রানী, দেব খোপায় তারা। এমন করে কজনা ভালোবাসতে পারে, বলতে পারে হৃদয়ের কথা। যারে হাত দিয়ে গভীর ভালোবাসায় হৃদয় ভাঙার বেদনার কথাই বা এমন করে বলতে পারে কজনা। মনে রাখো তারে। আবার দ্রোহের আগুন এমন ভাষায় কজনই বা জ্বালাতে পারে। বলবীর বল উন্নত মম শির, শির নেহারে আমারি নত শির ওই শিখর হিমাদ্রির। যিনি একই সাথে প্রেম, দ্রোহ ও মানবতার কথা বলতে পারতেন, তিনি কাজী নজরুল ইসলাম, আমাদের জাতীয় কবি। দারিদ্র্যের কষাঘাতে বড় হওয়া দুঃখু মিয়ার 23 বছরের সৃষ্টিশীল জীবন, তার কবিতা ও গান মানুষকে যুগে যুগে শোষণ বঞ্চনা থেকে মুক্তির পথ দেখিয়ে চলেছে। তিনি ছিলেন চিরপ্রেমের কবি। তিনি নিজেই বলেছেন, মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশরি, আর হাতে রণতুর্য। নজরুল ছিলেন চিরপ্রেমের কবি, যৌবনের দূত। তিনি প্রেম নিয়েছিলেন, প্রেম চেয়েছিলেন। মূলত তিনি বিদ্রোহী, কিন্তু তার প্রেম রূপটিও প্রবাদ প্রতিম। তাই অনায়াসে বলতে পারেন, আমার আপনার চেয়ে আপন যে জন, খুঁজি তারে আমি আপনায়। 1306 বঙ্গাব্দের 11 জ্যৈষ্ঠ পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার চরুলিয়া গ্রামে জন্ম নেন কবি নজরুল। 1972 সালে তাকে বাংলাদেশের জাতীয় কবির মর্যাদা দেওয়া হয়। 1383 বঙ্গাব্দের 12 ভাদ্র নিভে গিয়েছিল বাংলা সাহিত্য ও সঙ্গীতের এই অনন্য প্রতিভার জীবন প্রদীপ। কবির 49তম মৃত্যুবার্ষিকীতে অকৃত্রিম ভালোবাসা। মহসিন আশরাফ, মাছরাঙা, নিঃস্ব। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মরণের সকাল থেকে তার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে সংস্কৃতি মন্ত্রণালয়, বিভিন্ন দল ও সংগঠন। বিস্তারিত বিপ্লব আহসানের রিপোর্টে। পাশে আমায় কবর দিও ভাই। সকাল 6টার পর থেকেই বিদ্রোহী কবির অনুরাগীরা ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের পাশে কবির সমাধির কাছে ফুল নিয়ে জমায়েত হতে থাকেন। কবির প্রতি শ্রদ্ধা জানিয়ে একে একে সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে সংস্কৃতি মন্ত্রণালয়, নজরুল ইনস্টিটিউট সহ বিভিন্ন দল, সংগঠন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি ও বিভিন্ন হলের শিক্ষার্থীরা। সমস্ত কিছু উনি করে দিয়ে গেছেন, এই জন্যে উনি অবিস্মরণীয়। সমস্ত ধর্মের জন্য উনি গান গেয়েছেন, শ্যামাসঙ্গীত লিখেছেন, ইসলামী গান লিখেছেন। জনগণের প্রতি তার আহ্বান, উদ্দীপ্ত আহ্বান ছিল, তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর। শ্রদ্ধা নিবেদন শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলেন, নজরুলকে ধারণ করতে ন্যূনতম যতটুকু সময় দেয়া দরকার সেটা দেয়া হয়নি, অবিচার করা হয়েছে তার সাথে। তবে চেষ্টা চলছে নজরুলকে আরো বেশি করে চর্চা করার। নজরুলকে ধারণ করবার জন্য ন্যূনতম যতটুকু সময় দেওয়া দরকার সেটিও আসলে আমরা ওই অর্থে দিতে পারিনি। আমাদের যে ছাত্র জনতার অভ্যুত্থান, তার যে মূল্যবোধ এবং চেতনা, এর প্রতিটি নজরুল বলেছেন এবং করে দেখিয়েছেন। বিএনপি নেতা রুহুল কবির রিজভী বলেন, জাতি যখন দিশেহারা হয়ে ওঠে তখন নজরুলের লেখা হয়ে ওঠে আদর্শ। ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে 24-এর গণ অভ্যুত্থান, সবসময়ই কবির লেখা প্রাসঙ্গিক। তার গান গাইতে গাইতে, তার কবিতা আবৃত্তি করতে করতে আমরা রাজপথে নেমে আসতাম। কবি পরিবারের সদস্য কবির নাতনি খিলখিল কাজী বিদ্রোহী কবির সৃষ্টি এবং অবদান বহির্বিশ্বে পৌঁছে দেওয়ার আহ্বান জানান। তার রচনাবলী, অনুবাদ এবং তার যাবতীয় কর্ম, অনুবাদের মাধ্যমে আমরা যেন বহির্বিশ্বে তাকে পরিচিত করতে পারি। যথাযথ সুনির্দিষ্ট। কবির অনুরাগীরা দাবি করেন, শুধু স্কুল কলেজের পাঠ্যপুস্তকে কবির দু একটি কবিতা নয়, বরং তার কর্ম, জীবন দর্শন সম্পর্কে সবাইকে জানাতে আরো গুরুত্বের সঙ্গে কাজ করতে হবে। বিপ্লব আহসান, মাছরাঙা, নিউজ শো। শুরুতেই বাণিজ্য ও আন্তর্জাতিক প্রসঙ্গ। ভারত থেকে আমদানি হওয়া পণ্যের অতিরিক্ত 25% শুল্ক আজ থেকে কার্যকর করল যুক্তরাষ্ট্র। এতে থেকে ভারত থেকে যাওয়া পণ্যের মোট শুল্কের পরিমাণ 50% হয়েছে। ধারণ করা হচ্ছে
শুল্ক যুদ্ধে যুক্তরাষ্ট্রে ভারতের মোট $8,700 কোটি রপ্তানির 55% কমে যাবে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। মঙ্গলবারই বাড়তি শুল্কের নির্দেশিকার খসড়া যুক্তরাষ্ট্রের সরকারি ওয়েবসাইটে চলে আসে। জানানো হয় বুধবার ভারতীয় সময় সকাল 9:31 থেকেই কার্যকর হবে নতুন শুল্ক। রাশিয়া থেকে তেল ও অস্ত্র কেনার কারণে শাস্তি হিসেবে ভারতের ওপর অতিরিক্ত 25% শুল্ক আরোপ করে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন নির্বাহী আদেশের মধ্য দিয়ে কার্যকর হয়েছে এই সিদ্ধান্ত। তবে জাতীয় স্বার্থ রক্ষায় ছাড় না দেওয়ার কথা জানিয়েছে ভারত। ট্রাম্পের নতুন শুল্ক ঘোষণার চাপ থেকে ভারতীয়দের কিছুটা স্বস্তি দিতে কর হ্রাসের ঘোষণা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুধু তাই নয়, গত কয়েকদিনে বেশ কয়েকবারই তিনি দেশি পণ্যে স্বনির্ভর হতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন। অর্থনৈতিক চাপ আসলেও তা সহ্য করে নিজেদের সক্ষমতা বাড়াতে থাকবে ভারত বলে জানিয়েছেন মোদী। इनको बहुत बड़ा लाभ मिलेगा, रोजमर्रा की चीजें बहुत सस्ती हो जाएगी। পোশাক, রত্ন ও গহনা, জুতা, ক্রীড়া সামগ্রী, আসবাবপত্র এবং রাসায়নিকের মতো পণ্যের ওপর মোট 50% পর্যন্ত শুল্ক আরোপ করা হয়েছে, যা মার্কিন প্রশাসন কর্তৃক আরোপিত সর্বোচ্চ শুল্ক এবং ব্রাজিল ও চীনের মতোই। প্রাথমিক হিসেবে ধারণা করা হচ্ছে শুল্ক যুদ্ধে যুক্তরাষ্ট্রে ভারতের মোট $8,700 কোটি রপ্তানি অর্ধেকে নেমে আসবে। ইঞ্জিনিয়ারিং এক্সপোর্টস প্রমোশন কাউন্সিলের মতে আগামী সেপ্টেম্বরে 20 থেকে 30% রপ্তানি কমতে পারে। নতুন শুল্ক কার্যকর হওয়ায় ইন্দো প্যাসিফিক অঞ্চলে হোয়াইট হাউসের অন্যতম মিত্র এখন বিশ্বের সবচেয়ে বেশি শুল্কের বোঝা বহন করছে। এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র ভারতের বৃহত্তম বাণিজ্যিক অংশীদার। বাড়তি মার্কিন শুল্কের কারণে পোশাক থেকে হীরা এবং চিংড়ি পর্যন্ত বিপুল পণ্য যুক্তরাষ্ট্রে সরবরাহ করার সঙ্গে জড়িত লাখো ভারতীয়র জীবিকা হুমকির মুখে পড়েছে। তবে ভারতের রপ্তানি নির্ভর শিল্প থেকে স্বনির্ভরতার আহ্বানকে ট্রাম্পের সিদ্ধান্তের বিরুদ্ধে মোদির পাল্টা জবাব হিসেবেই বিবেচনা করছেন বিশ্লেষকরা। আমিনা লুসি, মাছরাঙা, নিউজ শো। পোর্টেবল ডিভাইসের জন্য চীনা টেক জায়ান্ট হুয়াওয়ের তৈরি হারমোনি OS 1 কোটি গ্রাহকের মাইল ফলক ছাড়িয়েছে। প্রতিষ্ঠানটি বলছে অ্যান্ড্রয়েড কিংবা iOS এর মতো মার্কিন অপারেটিং সিস্টেমের বাইরে তাদের নতুন এই অপারেটিং সিস্টেমটি শুধু মোবাইল নয়, IoT ডিভাইস, স্মার্ট কার, ওয়্যারেবল টেকনোলজি সব ক্ষেত্রেই কাজ করবে। চীনের টেক জায়ান্ট হুয়াওয়ের নিজস্ব অপারেটিং সিস্টেম হারমোনি OS 5.0 ছুঁয়েছে নতুন মাইলফলক। বাজারে ছাড়ার অল্প সময়ের মধ্যেই এর ব্যবহারকারী 1 কোটি ছাড়িয়েছে। এই সাফল্যকে অনেক বিশ্লেষক দেখছেন চীনের প্রযুক্তি বিষয়ক আত্মনির্ভরশীলতার পথে বড় অগ্রগতি হিসাবে। অপারেটিং সিস্টেম ও চিপ আজকের ডিজিটাল যুগের মূল হাতিয়ার। হারমোনি OS হচ্ছে চীনের প্রথম বিশ্বমানের অপারেটিং সিস্টেম, যা অ্যাপল, গুগল আর মাইক্রোসফটের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করার মতো অবস্থানে যাচ্ছে। হারমোনি OS 5.0 তে আনা হয়েছে প্রযুক্তিগত বড় পরিবর্তন। অ্যান্ড্রয়েড নির্ভরশীলতা বাদ দিয়ে পুরো ব্যবস্থাটিকে নিজস্ব কার্নেল ও আর্কিটেকচারে গড়ে তুলেছে প্রতিষ্ঠানটি। এতে অ্যান্ড্রয়েড নির্ভরতার সমালোচনা থেকে মুক্ত হলো হুয়াওয়ে। বর্তমানে স্মার্টফোন অপারেটিং সিস্টেম মার্কেটে অ্যান্ড্রয়েড ও iOS এর দখল প্রায় একচেটিয়া। কিন্তু হারমোনি OS এর এমন দ্রুত গ্রহণযোগ্যতার কারণে বিশ্লেষকরা আগামী 5 বছরে অন্তত 5 থেকে 7% বৈশ্বিক মার্কেট শেয়ার দখলের সম্ভাবনা দেখছেন। বিশেষ করে চীনের অভ্যন্তরীণ বাজারে, যেখানে সরকারি প্রণোদনা আর স্থানীয় ডেভেলপারদের সহযোগিতা হুয়াওয়েকে সুবিধাজনক অবস্থানে রেখেছে। 2019 সালে মার্কিন নিষেধাজ্ঞার পর গুগল সার্ভিস থেকে বিচ্ছিন্ন হয়ে হুয়াওয়ে এই অপারেটিং সিস্টেম তৈরির কাজ শুরু করে। বিশেষজ্ঞরা বলছেন এই পদক্ষেপ শুধু ব্যবসা নয়, চীনের তথ্য প্রযুক্তি নিরাপত্তার জন্যও কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ। যদি হারমোনি OS 2025 সালের মধ্যে একটি শক্তিশালী অ্যাপ ইকোসিস্টেম দাঁড় করাতে পারে, তবে এটি বিনিয়োগকারীদের জন্য নতুন সুযোগ তৈরি করবে বলছেন বিশ্লেষকরা। শুধু মোবাইল ফোন নয়, IoT ডিভাইস, স্মার্ট কার, ওয়্যারেবল টেকনোলজি সব ক্ষেত্রেই রয়েছে এর সম্ভাবনা। আর হারমোনি OS এর 1 কোটি ব্যবহারকারীর মাইল ফলক স্পর্শকে একটি নতুন সূচনা হিসেবেই দেখছে হুয়াওয়ে। খবর, মধ্যযুগের খেলা নিয়ে দারুণ এক প্রদর্শনী হয়ে গেল ইংল্যান্ডের সাসেক্সে। সে সময় যুদ্ধের ময়দানে যা হতো, সেই তলোয়ার লড়াই, তীর নিক্ষেপ, এসব নিয়েই আয়োজন করা হয়েছিল এই ক্রীড়া উৎসব।
তলোয়ারের ঝনঝনানি আর ঘোড়ার খুরের শব্দ। ইংল্যান্ডের পূর্ব সাসেক্স যেন নিয়ে গেল মধ্যযুগে। 3 দিনের মিডিভেল ফেস্টিভ্যালে ইতিহাস জীবন্ত হয়ে উঠল। তবে পার্থক্য একটাই, তখনকার যুদ্ধ ছিল রক্তক্ষয়ী, আর এ যুদ্ধ কেবল হাসি ঠাট্টায় ভরা। আসল আকর্ষণ জাউস্টিং। নাইটরা ঘোড়ার পিঠে চেপে একে অপরকে ফেলে দেওয়ার প্রতিযোগিতায় ব্যস্ত। একদিকে দেখা গেল 2 সেনাদলের মুখোমুখি লড়াই, হাতে ঢাল, মাথায় হেলমেট, তলোয়ারের ঠোকাঠুকি। সবচেয়ে বড় আকর্ষণ অবশ্যই নাইটদের লড়াই। তবে শুধু দেখা নয়, হাতে কলমে অনেক কিছু করার সুযোগ আছে। তীরন্দাজি, কুঠার ছোড়া, ক্রসবো, এমনকি তীর বানানো। মাঠের এক পাশে হাতুড়ির আওয়াজ, অন্য পাশে কেউ বানাচ্ছেন নতুন তলোয়ার। আবার কেউ বা হতে চাইছেন রবিনহুড। তীরের নিখুঁত নিশানায় উল্লাস। শিল্পীরা পরিবেশটাকে করে তুলেছে আনন্দময়। শিশুদের জন্য রয়েছে পাপেট শো। আয়োজনটা যে দুর্দান্ত তা বলার অপেক্ষা রাখে না। শুধু বই পড়ে 1200 শতককে বোঝা যায় না। এই রকম আয়োজন শুধু পুরানো সময় নয়, বর্তমান সময়কেও নতুন করে উপলব্ধি করতে সাহায্য করে। খাবারও সেই মধ্যযুগের মতো, রান্না করা হচ্ছে খরগোশ। কেউ ব্যাকপাইপ বাজাচ্ছেন, সঙ্গে ঢোলের বাড়ি। ইতিহাসে ডুবে থাকার আনন্দ এক আলাদা ব্যাপার। আবার বন্ধুদের সাথে মাঠে বসে আড্ডা দেওয়াটা অনেক মজা। এক কোণে দেখা গেল হাতে বাজ পাখি নিয়ে দাঁড়িয়ে আছেন এক প্রশিক্ষক। দর্শকদের বোঝাচ্ছেন মধ্যযুগে শিকার কেমন করে হতো। আর সব শেষে পার্টি। শাহরিয়ার পামের, মাছরাঙা নিউজ শো। দর্শক, এই ছিল আজকের মতো। আমাদের পরের আয়োজন সন্ধ্যার মাছরাঙা সংবাদ দেখার আমন্ত্রণ রইল।